কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সুপারিশ রাষ্ট্রপতির কাছে। জনপ্রশাসন সংস্কারে বিএনপির সুপারিশ জমা, প্রশাসককে সেবক রূপে দেখতে চায় বিএনপি, বললেন ইসমাইল জবিউল্লাহ। ঢাকা জয়দেবপুর রুটে ছুটল 4 জোড়া কমিউটার ট্রেন, উদ্বোধন করলেন রেল উপদেষ্টা। 10 বাস নিয়ে চালু হলো বিআরটি প্রকল্প। মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, বাহারি ফুলে সেজেছে পুরো চত্বর, নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। দেশে অবৈধ বিদেশি সংখ্যা 40,000-এরও বেশি, জড়িয়ে পড়েছে নানা অপরাধে, প্রশাসনের গাফিলতি দেখছেন বিশেষজ্ঞরা। এবং গণ অভ্যুত্থানে সাভারের রিয়াজুল হত্যা মামলার আসামি বরগুনার দিনমজুর হিরণ মাতব্বর, পূর্বশত্রুতার অভিযোগ, ক্ষুব্ধ শহীদের স্ত্রী। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি শিখা আজিজ। ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলীও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। গত 16 অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া জানান, 12 জন বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। পরে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। দলীয় লোক নয়, প্রশাসনের নিরপেক্ষ লোক চায় বিএনপি, জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। জনপ্রশাসন সংস্কারের সুপারিশ জমা দিতে সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ে আসেন বিএনপির 2 জন প্রতিনিধি। সিনিয়র জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান সুপারিশ জমা নেন। বিগত 3 নির্বাচনে ভোট চোরদের আইনের আওতায় আনা, প্রতি নির্বাচনের 3 মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো সহ প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদের দ্রুত বিতাড়িত করার সুপারিশ জমা দেওয়ার কথা জানান ইসমাইল জবিউল্লাহ। এছাড়া বৈষম্যের শিকার সব সরকারি কর্মচারীদের ন্যায় বিচার নিশ্চিতের দাবিও জানান তিনি। গত 5 অগাস্টে যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, জন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, এই প্রশাসনিক কাঠামো দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। সেজন্য এটা আমূল সংস্কার করব। আমূল সংস্কার বলতে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি ভিশন 2030 দিয়েছেন এবং গণ আন্দোলনে আমাদের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তারা সবাই মিলে এই 31 দফা দেওয়া হয়েছে এবং 31 দফা অ্যাকচুয়ালি সংস্কারেরই কথা বলা হয়েছে, যে সময় জনপ্রশাসন সংস্কার। আমরা চাই একটা গণমুখী সংস্কার, একটা গণমুখী স্বচ্ছ জবাবদিহিমূলক জনপ্রশাসন। গাজীপুরে চালু হলো বহুল প্রতীক্ষিত বিআরটি প্রকল্প। আপাতত 10টি বিআরটিসি বাস চলবে এ রুটে। সকালে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, গাজীপুরবাসীর যাতায়াতের সুবিধার্থে এই সার্ভিস চালু করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি এম নজরুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে এখন থেকে বিআরটি প্রকল্পটির আওতায় এয়ারপোর্ট থেকে শিববাড়ি পর্যন্ত বিদ্যমান 20.5 কিলোমিটার সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে। প্রাথমিকভাবে 10টি বাস এই রুটে চলাচল করবে। যাত্রী ও স্থানীয়রা বলছেন, সড়কে এই সেবা কার্যক্রম শুরু হয় গাজীপুর থেকে ঢাকা এসে সহজে অফিস করতে পারবেন যাত্রীরা। এছাড়া গণপরিবহনের ধকল কাটিয়ে উঠতে সাহায্য করবে এসব প্রকল্প। এজন্য উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। যেহেতু এটা স্পেশাল লেন ইউজ করে যাবে, সেই ক্ষেত্রে জ্যামটা আমাদের গাজীপুরবাসীর জন্য জ্যামের যে একটা প্রবলেম ছিল সেটা কমে আসবে। সাধারণত ঢাকা গেলে আমরা তো এই জ্যামের ভয়ে রিক্সা দিয়ে টঙ্গী পর্যন্ত যাইতাম, ভিতর দিয়ে টঙ্গী থেকে তারপরে যাইতাম, বা ট্রেন ইউজ করতাম বেশি। বাসের কথা মানে একদম লাস্টে চিন্তা করতাম, কিন্তু আজকে প্রথমেই বিআরটিসি নতুন বাস প্রথমেই চিন্তা করলাম যে এটা দিয়ে যে দেখি কেমন হয় সার্ভিসটা, কেমন জ্যাম অ্যাভয়েড করতে পারে বা কিছু। বাচ্চাদের স্কুল এবং পরীক্ষা দুইটাই শেষ, এখন জাতীয় জাদুঘরে যাব। এখান থেকে শাহবাগের ভাড়া হয়েছে আপনার 130 টাকা। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে ভাড়াটা একটু বেশি। ভালো লাগতেছে,
যে একটা নতুন জিনিস চালু হলো। বিআরটিসি বাস আগে থেকেই চালু ছিল, কিন্তু এই বাসটা আজকে নতুন একটা জিনিস তো সবসময় আনন্দের। গাজীপুরবাসীর জন্য এই বিআরটিসি বাস এখন যে চালু হয়েছে, আমরা 1 ঘন্টার ভিতরে আশা করি ঢাকা যাইতে পারবো। সার্ভিসটা হইলে আমাদের দুর্ভোগ কিছু কমবে। আমরা সারা পাচ্ছি, এখন তো আজকে উদ্বোধন হচ্ছে, যাত্রীদের সারা পাচ্ছি। এই সময় যোগাযোগ উপদেষ্টা বলেন, বিআরটি প্রকল্পের জন্য নির্ধারিত বাস সংগ্রহে কাজ চলছে। জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে কর্মকর্তাদের তাগিদ দেন তিনি। এখানকার এই যে বিআরটি লাইনের বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং এটার জন্য এইখানে বিআরটিতে কিন্তু বিশেষ ধরনের বাস চলবে। সেই বাসগুলোর সংগ্রহ প্রক্রিয়া দ্রুত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। পুরোদমে বিআরটি প্রকল্প সম্পন্ন না হওয়া পর্যন্ত এ করিডোরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য শিববাড়ি এয়ারপোর্ট গুলিস্তান রুটে বিআরটি এসি সার্ভিস চালু করা হয়েছে। আয়োজকরা জানান, এরই মধ্যে প্রকল্পের সহজ অংশে 97.69 ভাগ, বিবিএ অংশে 96.57 ভাগ এবং এলজিডি অংশে 100 ভাগ কাজসহ বর্তমানে মূল প্রকল্পের প্রায় 97.43 ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকার সঙ্গে গাজীপুরের যোগাযোগ আরও সহজ করতে চালু হলো বহুল প্রতীক্ষিত কমিউটার ট্রেন সার্ভিস। রোববার সকাল 7টায় গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। নতুন এ সার্ভিস চালু হয় উচ্ছ্বসিত এ রুটে চলাচলকারী যাত্রীরা। সহকর্মী এম নজরুল ইসলামের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। মাত্র 1 ঘন্টায় জয়দেবপুর থেকে কমলাপুর স্টেশন পৌঁছালো নতুন কমিউটার ট্রেন। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে এখন থেকে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে চলবে 4 জোড়া কমিউটার ট্রেন। সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনে আনুষ্ঠানিকভাবে এই রুটে ট্রেন সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সার্ভিসটি শুরু হওয়ায় গাজীপুর থেকে ঢাকায় এসে সহজেই অফিস করতে পারবেন যাত্রীরা। ট্রেনের মাধ্যমে গাজীপুরের সঙ্গে ঢাকায় আসা যাওয়ার সময় আরও কমেছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। অনেক যানজট ছিল, এখন যে একটা নতুন ট্রেনের কারণে হচ্ছে যাতায়াতটা আরও সুবিধা হচ্ছে। হয় যখন অফিসে যায় দাঁড়ায় থাকে, এখন একটা ট্রেন চালু হতে সুন্দর মতো যাইতে পারবে। তারা ভীষণ কষ্ট করে ঢাকা যাওয়া আসা করতো, এখন সেক্ষেত্রে তাদের অনেক সুবিধা হবে। এটা আমাদের আরো অনেক দিনের চাওয়া গাজীপুরবাসীর, তো তার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় রেখে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। পরবর্তীতে নরসিংদী ঢাকা ও নারায়ণগঞ্জ ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করা হবে বলেও মন্তব্য করেন তিনি। এবং আমরা এখানে কিন্তু সব শ্রেণীর জন্য যাতায়াতের ব্যবস্থা রেখেছি। শুধু গাজীপুরেই নয়, আমরা ইনশাআল্লাহ আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে আমরা ঢাকা নরসিংদী ঢাকা এবং ঢাকা নরসিংদী একটা কমিউটার ট্রেন চালু করব। সূচি অনুযায়ী তুরাগ কমিউটার বন্ধ থাকবে শুক্রবার এবং জয়দেবপুর কমিউটার বন্ধ থাকবে শনিবার। তুরাগ কমিউটার 2 জয়দেবপুর থেকে ভোর 6:30টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে এ ট্রেন থামবে। তুরাগ কমিউটার 4 ট্রেনটি জয়দেবপুর থেকে রাত 12:15টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটি তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর। নির্ধারিত সময়ের আগে স্মৃতিসৌধ প্রস্তুত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মী দেওয়ানি মনের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। রাত পোহালেই 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লাখ শহীদ ও 2 লাখ বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে বাংলার আকাশে উদিত হয় স্বাধীনতার লাল সূর্য। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে নীল আকাশে মুক্ত বিহঙ্গের মতো উড়ছে লাল সবুজের পতাকা, বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে ঝকঝকে করা হচ্ছে সৌধ প্রাঙ্গণ। বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর। গাছের সবুজ পাতা আর লাল ফুলের সমন্বয়ে রূপ দেয়া হয়েছে জাতীয় পতাকার। আমরা 16 ডিসেম্বরের উপলক্ষে কাজ করিয়া আমরা আনন্দ ভোগ করি। বিভিন্ন কাজ ওয়াশের কাজ আছে, বিভিন্ন ইভেন্টের কাজ করতেছে, বিভিন্ন কাজ করতেছে। প্রায় 1 মাস থেকে এই টাওয়ারের কাজ চলছে।
হ্যাঁ, প্রেসার মেশিন দিয়ে এটা ধোয়া হয়েছে আগে। এখানে গাঁথুনির কাজ হইতেছে, গাঁথুনি করতেছি, আবার ভাঙা যেগুলা ওগুলা ঠিক করতেছি। নির্ধারিত সময়ের আগে স্মৃতিসৌধ প্রস্তুত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। সাদা পোশাক, এবি ব্যান্ড, সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি যেন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সমর্থকবৃন্দ অতি সুন্দরভাবে নিরাপত্তা সহকারে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন, সেজন্য আমাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ শেষ। 16 ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন জাতীয় স্মৃতিসৌধে। সশস্ত্র বাহিনীর সুসজ্জিত চৌকস দলের রাষ্ট্রীয় সালামের সঙ্গে সঙ্গে বেজে উঠবে বিহুগলে করুণ সুর। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত হবে স্মৃতিসৌধ। নিউজ ডেস্ক, দেশ টিভি। মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ইশিকা, আপনাকে যদি এই মুহূর্তের খবরটি একটু বলি যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসএসএফ যেটি আছে সেটি এসএসএফরা কিন্তু পুরো স্মৃতিসৌধ এলাকার দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং ভেতরে র্যাবের পক্ষ থেকে যে ডগ স্কোয়াড সহ অন্যান্য যে সমস্ত নিরাপত্তা জোরদারের জন্য যে সমস্ত পদক্ষেপ সেটি কিন্তু এখন শেষ মুহূর্তে নেওয়া হচ্ছে। একটু যদি আপনাকে দেখাই যে ভেতরের যে দৃশ্যটা, যে এখানে যে এসএসএফ এর যে বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু ভেতরে পুরো স্মৃতিসৌধ এলাকাকে কিন্তু তারা আনাচে কানাচে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তারা দেখছে যে কোনো ধরনের কোনো নিরাপত্তার ত্রুটি আছে কিনা। পাশাপাশি পুলিশ সদস্য রয়েছে, র্যাবের বিশেষ টিম রয়েছে এখানে যারা পুরো ডগ স্কোয়াড নিয়ে এসে পুরো স্মৃতিসৌধ এলাকার তল্লাশি করছে। পাশাপাশি এখানে আমরা সকাল থেকে দেখেছি যে অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে সেখান থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স কিন্তু এখানে নিয়োজিত করা হয়েছে। আজকে পুরো 4 স্তরের নিরাপত্তায় কিন্তু পুরো এলাকাকে ঢেকে ফেলা হয়েছে। গতকালকে এখানে পুলিশের ডিআইজি এসেছিলেন ঢাকা রেঞ্জের, তিনি এসে যেমনটি জানিয়েছেন যে 4 স্তরের নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে এবারের 16 ডিসেম্বর উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে। বিজয় দিবসের প্রথম প্রহরে, আগামীকাল প্রথম প্রহরে এখানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা মণ্ডলী সহ যারা বিদেশি অতিথি রয়েছেন তারা এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে কিন্তু ইতিমধ্যে গণপূর্ত বিভাগের পক্ষ থেকেও যেই সাজসজ্জার কাজ ছিল সেটি সম্পন্ন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রধান ফটকে 9 পদাতিক ডিভিশনের পক্ষ থেকে কিন্তু এখানে চিত্র প্রদর্শন করা হয়েছে। 71-এর পাশাপাশি তোরণ নির্মাণ করা হচ্ছে যেটি স্মৃতিসৌধের প্রধান ফটক রয়েছে এখানে। তবে নিরাপত্তার কথা যদি বলি যে সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়েছে, যেটি বলছিলেন গতকালকে ঢাকা রেঞ্জের ডিআইজি যে 4 স্তরের এবার নিরাপত্তা থাকবে, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। এখানে যারা ভিভিআইপিরা এসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তাদের আগমন এবং যাওয়ার কোনো ধরনের বিঘ্নতা ঘটবে না, সেই ধরনের নিরাপত্তাই কিন্তু তারা নিয়েছেন। তো এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে প্রস্তুতির খবর। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। সাভার জাতীয় স্মৃতিসৌধের বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানছিলাম। দেশের 7 বীর শ্রেষ্ঠের একজন শহীদ সিপাহী মোস্তফা কামাল। স্বাধীনতার জন্য তিনি প্রাণ উৎসর্গ করলেও তার পরিবার কেমন আছেন সে খোঁজ নেয় না কেউ। 32 বছর আগে সরকারিভাবে নির্মিত বাড়িতে বসবাস করছেন তার স্বজনরা। তবে বর্তমানে বাড়িটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমন বাস্তবতায় যথাযথ সম্মান এবং পুনর্বাসনের দাবি জানিয়েছে সিপাহী মোস্তফা কামালের পরিবার। ভোলা প্রতিনিধি ছোটন সাহা রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর গ্রাম। 1947 সালের 16 ডিসেম্বর হাবিলদার হাবিবুর রহমান এবং মালেকা বেগমের ঘরে জন্ম শহীদ সিপাহী মোস্তফা কামালের। মেঘনার ভাঙ্গনে বাড়িটি বিলীন হয়ে গেলে সদর উপজেলার মৌটুপি গ্রামে চলে আসে পরিবারটি। 1982 সালে তৎকালীন সরকার বীর শহীদের পরিবারের বসবাসের জন্য শহীদ স্মরণিকা নির্মাণ করে দেয়। সেখানেই মোস্তফা কামালের মা সহ পরিবারের অন্য সদস্যরা বাস করছিলেন। বীর মাতা 2 বছর আগে মৃত্যুবরণ করায় বর্তমানে বাড়িটিতে বীরশ্রেষ্ঠের ছোট ভাই মুন্তাফিজুর রহমান এবং তার পরিবারের সদস্যরা বসবাস করছেন। বর্তমানে ঘরের চারদিকে দেখা দিয়েছে বড় বড় ফাটল, খসে পড়ছে প্লাস্টার, যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের কাছে যথোপযুক্ত সম্মান, পুনর্বাসনের দাবি তাদের। আমাদের এই ঘরটারে
প্রতিটা 7টা বিশিষ্টের ঘর সব 3তলা 4তলা করিয়া দিছে, আমাদের ঘরটাই অবহেলিত হইয়া পড়িয়া দিছে। অনেক ঝুঁকি নিয়ে আমরা বসবাস করতে, যে কোনো মুহূর্তে কোনো অ্যাক্সিডেন্ট অনেক তাইয়া। স্বাধীনতার 53 বছরে তার আত্মত্যাগ অনেকেই ভুলতে বসেছে বলে অভিযোগ শহীদ পরিবারটির। যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। শহীদের স্মৃতি ধরে রাখতে তার নামে একটি গ্রন্থাগার ও জাদুঘর করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানতে পারছে। বীরশ্রেষ্ঠের পরিবারের দেখভালে প্রশাসনকে আরও আন্তরিক হওয়ার আহ্বান এলাকাবাসীর। আমাদের দাবি যাতে তারা আরো সচ্ছলভাবে থাকতে পারে, সচ্ছলভাবে চলতে পারে, সরকার যাতে একটু কেয়ার করে। সরকারি সুবিধার মধ্যে সর্বোচ্চ যে সুবিধাটা, সেই সুবিধাটা যেন ওনারা পান। তার অবদানকে আরো সুন্দরভাবে এখানে স্বীকৃতি দেওয়া হোক। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পরিবারের মধ্যে তার ভাইয়ের ছেলেরা আছেন। আমরা আগামী বিজয় দিবসে তাদেরকে দাওয়াত দিয়ে, তাদেরকে সংবর্ধনা দিয়ে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে মোস্তফা কামাল ব্রাহ্মণবাড়িয়ার দারুইন গ্রামে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধে শহীদ হন। তাকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে সরকার। নিউজ ডেস্ক, দেশ টিভি। গণ অভ্যুত্থানে শহীদ রিয়াজুল গুলিবিদ্ধ হয়েছেন সাভারে। আশুলিয়া থানায় হত্যা মামলায় আসামি করা হয়েছে বরগুনার দিনমজুর হিরণ মাতব্বরকে। অনুসন্ধানে দেখা যায় হিরণ মাতব্বরের সঙ্গে পূর্বশত্রুতার জেরে হত্যায় জড়িত না থাকলেও মামলায় আসামি করা হয়েছে। এতে ক্ষুব্ধ স্বয়ং শহীদ রিয়াজুলের স্ত্রীও। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 7ম পর্ব। বরগুনা প্রতিনিধি রিয়াজ আহমেদের অনুসন্ধান, জানাচ্ছেন এম.এ. আজিম। 5 আগস্ট সরকার পতনের পর সাভারে বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বরগুনার রিয়াজুল। ঘটনার প্রায় 4 মাস পর রিয়াজুলের ভাই আলম বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। সে মামলায় আসামি করা হয় বরগুনার দিনমজুর হিরণ মাতব্বরকে। এই হিরণ মাতব্বর গত 6 মাস ধরে মাটি কাটার কাজ করেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনে। হিরণ ভাই উনি বিগত প্রায় 5-6 মাস ধরে আমাদের এই জাগনারীর কাজের সাথে জড়িত, আমাদের সাথে কাজ করে। তো আমরা একসাথেই কাজ করছি, উনি আমাদের সাথেই ছিল। উনি ঢাকা বা কোথায় যে ছাত্র আন্দোলনে লোক নিহত হয়েছে ওখানে যাওয়ার তো প্রশ্নই আসে না। ঢাকা গেলে না, কোথাও গেলে না, আমাকে লাগে কাজ করে। এই মামলাটা কিভাবে পড়লে? দুবেলা খাবার জোটাতে হিমশিম খাওয়া হিরণ হত্যা না করেও হত্যা মামলার আসামি। যেন মরার উপর খরার ঘা হিরণের জীবনে। আমি দিনমজুর কাজ করি, আমার সংসারে খাটাই ফাটাই কোনো লোক নাই। আমি খাড়ি, আমার 2-3টে বাচ্চা কাচ্চা, আমার কিস্তি বেঁধে আছে। আমি একদিন কাজ না করতে হলে আমার সংসার চলে না। আমি এই মিথ্যা মামলা আমি বাজি যদি হয়রানি হই, আমার সংসার চালানোর মতো কোনো লোক নাই। কেন বরগুনার দিনমজুর হিরণ রিয়াজুল হত্যা মামলার আসামি হলেন? দেশ টিভির অনুসন্ধানে মেলে চাঞ্চল্যকর তথ্য। এই হিরণের মেয়েকে ধর্ষণ চেষ্টা চালায় আলমের ভাইয়ের ভাগ্নি জামাই। তাকে বাঁচাতে হিরণকে হত্যা মামলায় ফাঁসিয়ে এখন ধর্ষণ চেষ্টা মামলা তুলে নেয়ার চাপ দিচ্ছে আলম। নারী শিশু মামলা ওই সময় এই কিছুদিন আগে আমার কইতে আছে যে দেখাই দিব, বুঝাই দিব, ক্ষমতা আছে, এতদিন পাইনি, এখন বুঝানোর ক্ষমতা আছে, এখন বুঝাই দিব। এবার এই 2-3 দিন আগে শুনি যে আমি নাকি মামলায় বাজছি। আশুলিয়া থানায় হত্যা মামলার বাদী আলমের সাথে কথা বলতে চাইলে পাওয়া যায়নি তাকে। এমন মিথ্যা মামলা আর নিরীহ মানুষদের হয়রানির বিরুদ্ধে ক্ষুব্ধ নিহত রিয়াজুলের স্ত্রীও। তার দাবি বন্ধ করা হোক হয়রানি। আমার স্বামী মারা গেছে সাভারে, যে অপরাধী তাকেই সে সাজা দেওক। নিরপরাধ মানুষকে কাউকে আমি বাজানোর জন্য একমত না। আর আমার স্বামীরে দিয়ে কেউ বিজনেস করুক সেটাও আমি চাই না। আমি আবার আমার সন্তান ন্যায় বিচার চাই, বিচারপতির কাছেও চাই, দেশবাসীর কাছেও চাই, আল্লাহর কাছেও চাই। নিরীহ মানুষদের হয়রানি বন্ধ এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এম.এ. আজিম, দেশ টিভি, ঢাকা। দেশে 40,000-এরও বেশি অবৈধ বিদেশি অবস্থান করছেন, যাদের বেশিরভাগই অনলাইন ক্যাসিনো, জাল টাকার ব্যবসা, মাদক চোরাচালান, ক্রেডিট কার্ড জালিয়াতি সহ ভয়াবহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। এমন অপরাধের দ্রুত
মাত্রা দ্রুত বাড়ায় উদ্বেগ জানান অপরাধ বিশেষজ্ঞরা। তাদের মতে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতিতে অপরাধ ও অপরাধীর সংখ্যা বাড়ছে। শিউলি রায়ের বিশেষ রিপোর্ট। অর্থনীতির পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে বিদেশিদের সংখ্যা। পর্যটন, শিক্ষা, ব্যবসা বাণিজ্যের কাজে নাইজেরিয়া, চীন, ভারত সহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা ভিসা নিয়ে বাংলাদেশে আসে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও থেকে যায় অবৈধভাবে। 2022 সালে পুলিশের একটি বিশেষ জরিপে জানা যায় ভিসা ছাড়াই বাংলাদেশে অবস্থান করছে 12,980 জন বিভিন্ন দেশের নাগরিক। 2024 সালে যা বেড়ে দাঁড়িয়েছে 40,000-এ। 2023 সালে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা 1,07,167 জন। তাদের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত ভিসায় 10,485 জন, চাকরি ভিসায় 14,399 জন, শিক্ষা ভিসায় 6,827 জন ও ভ্রমণ ভিসায় 75,456 জন। দীর্ঘদিন ধরে বসবাসরত সব বিদেশি নাগরিক জড়িয়ে পড়েছে নানা অপরাধে। বন্ধুত্বের সেতু তৈরি করে দামি উপহারের ফাঁদ, অনলাইনের ক্যাসিনো, জাল টাকার নোট ব্যবসা, মাদক চোরাচালান ছাড়াও ক্রেডিট কার্ডের মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জালিয়াতি ঘটনায় বিভিন্ন মামলায় আসামি হয়েছে 28 দেশের 730 নাগরিক। এসব অবৈধ পথে অর্জিত অর্থ মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার করা হয় প্রতি বছর 26,000 কোটি টাকা। বিদেশিদের এমন অপরাধমূলক কর্মকাণ্ডের বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর থাকার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। আমাদের এখানে মূলত কয়েকটি প্রেক্ষাপটে বিদেশিরা আসেন। একটি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে কিছু অংশ আসে পড়াশোনার জন্য, আর এর সাথে সাথে কিছু আসে কর্মের প্রয়োজনে, আর এই কর্ম এবং পড়াশোনার দোহাই দিয়ে একটা অংশ আসে অপরাধ করার জন্য। এদের একটা বড় অংশ নানা ধরনের অপরাধের জায়গাগুলো আমাদের এখানে সৃষ্টি করছে। সেই অপরাধের জায়গাগুলো যদি আমরা দেখি যে জাল টাকা নোট বা জাল টাকার নোট বা যেভাবেই বলি সেই নোট ছাপানো বা সেটির জাল টাকা তৈরি করা, সেই কাজটি করছে। মাদকের একটি ভয়াবহ অভিযোগ আছে। এর সাথে আমরা দেখছি যে আমাদের যে বিভিন্ন বুথগুলো আছে, টাকার বা এটিএম যে বুথগুলো আছে, সেই বুথগুলো থেকে টাকা উত্তোলন করা, চুরি করা, বিভিন্ন জায়গায় চুরি করার মতো অপরাধও এরা জড়িয়েছে। এর সাথে যুক্ত হয় যে টাকা পাচার। আইন বহির্ভূত কাজটি সম্পন্ন করার সুযোগগুলো কে দিচ্ছে? এই যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে যেরকম আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদেশিদের কার্যক্রম থেকে শুরু করে এদের যে গতি প্রকৃতি এবং এরা যে প্রয়োজনে এখানে এসে সেই কাজ করছে কিনা, এই সার্বিক পরিস্থিতিকে মনিটরিংয়ের মধ্যে রাখলেই এই অবস্থা থেকে অনেকটাই মুক্তি মিলবে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে ঢাকা বিভাগের 17 কারাগারে রয়েছে 68 জন পুরুষ ও 17 জন নারী বিদেশি নাগরিক। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টের রিটের শুনানি জানুয়ারিতে অ্যাটর্নি জেনারেল উপস্থিতিতে হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হলে এই আদেশ দেওয়া হয়। রিটে তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 29 ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।